লীগের 3 নেতার সমর্থনের বিষয়টি খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। তাদের সমর্থন দলীয় নয়, ব্যক্তিগত বললেন হানিফ। রোড মার্চ দেখে সরকারের পায়ের তলায় মাটি নেই বললেন ফখরুল। গ্রেপ্তার হলে 1 সপ্তাহের মধ্যে সরকারের পতন ঘটানো হবে আমিনের হুঁশিয়ারি। বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের বিচারে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম। ফারজানা আখি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। শুরুতেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। শামীম ওসমানকে আওয়ামী লীগের 3 সাংগঠনিক সম্পাদকের দেয়া সমর্থনের বিষয়টি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছে কিনা তা খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। এদিকে শামীম ওসমানের দাবি আইভি নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাইলেও একটি বিশেষ মহল তাকে উস্কে দিচ্ছে। তবে আইভি জানান জনগণের ইচ্ছেতেই নির্বাচন করছেন তিনি। নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়কে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন ইলিয়াস হোসাইন, ক্যামেরায় ছিলেন আনোয়ার হোসাইন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে জোর প্রচারণা শুরু হয়েছে। 2 হেভিওয়েট প্রার্থী সেলিনা হায়াত আইভি ও শামীম ওসমান দিনভর বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। এ সময় আইভি বলেন কোনো অবস্থাতেই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না তিনি। তাকে নিয়ে করা শামীম ওসমানের বিভিন্ন মন্তব্যেরও জবাব দেন। কেন্দ্রীয় নেতা কেন্দ্রীয় সিদ্ধান্ত ছাড়া কি এখানে আসতে পারে 3 জন সাংগঠনিক সম্পাদক? আমি মনে করি যে এটা আমার দলের কোনো সিদ্ধান্ত নয়, তারা শামীম ভাইয়ের ব্যক্তিগত পূর্ণ হতে পারে। সে নিজে মেন্টালি রেডি টু উইথড্র, কিন্তু কিছু কিছু শ্রেণীর লোক যারা চাচ্ছে, যারা 111 সৃষ্টি করতে চেয়েছিল কোন সময়, এই ধরনের কিছু লোক তাকে তার সিদ্ধান্তে আসতে দিচ্ছে না। এই অভিযোগগুলিতে উনি ফ্রম দ্য বিগিনিং করতেছে। এই অভিযোগের কি কোনো ভিত্তি আছে? উনি কি প্রমাণ করতে পেরেছে এই সমস্ত কথা? এগুলি আপনি নির্বাচন আসলে একে অন্যের এই ধরনের কথা বলে থাকে, এটা ওনার মুখ থেকে সাজে। আমার ছোট বোন আছে, সেও আলটিমেটলি দলের সিদ্ধান্তটা মানবে এবং একসাথে কাজ করবে। নির্বাচনের মাঠে 30 তারিখ পর্যন্ত থাকবো রহমতে, নির্বাচন ইনশাল্লাহ করবো এবং ওনার সাথেই করবো, সমস্যা নাই। তারা চাচ্ছে আওয়ামী লীগ যাতে বিভক্তি হয়ে তাতে বিএনপির উপকার হয়। এদিকে আওয়ামী লীগের 3 সাংগঠনিক সম্পাদকের ঘটা করে সংবাদ সম্মেলনের মাধ্যমে শামীম ওসমানের পক্ষে সরাসরি দলীয় সমর্থনের ঘোষণা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে কিনা তা খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। গতকালের যে সংবাদ সম্মেলন অথবা তাদের ঘরোয়া বৈঠক যেটাই বলেন, যেটা হয়েছে সেটা আমরা পর্যবেক্ষণ করছি এবং আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর নির্বাচন আচরণ বিধিমালার আলোকে এটা আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। এখন ওখানে কি দলীয় প্রচারণা নাকি ব্যক্তির ফেভারে প্রচারণা, এইটাই আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। তবে এসব ঝুট ঝামেলা থেকে সুবিধাজনক অবস্থানে রয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তার মতে যারা দলীয়ভাবেই ঐক্যবদ্ধ নয় তাদের নারায়ণগঞ্জবাসী প্রত্যাখ্যান করবে। নারায়ণগঞ্জের মানুষের মুখে একটা কথা দাঁড়াইছে যে যারা ঐক্যবদ্ধ তাদেরকে নির্বাচিত করাটাই শ্রেয়। এদিকে বিকেলে বেশ কয়েকজন প্রার্থীর উপস্থিতিতে নগরীর জিয়া হলে ই ভোটিং পদ্ধতি নিয়ে পরীক্ষামূলক প্রদর্শনীর আয়োজন করে জেলা নির্বাচন কমিশন। ইলিয়াস হোসেন, 21 টেলিভিশন, নারায়ণগঞ্জ। দলের 3 সাংগঠনিক সম্পাদককে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী শামীম ওসমানের পক্ষে প্রচারণায় অংশ নেওয়া ব্যক্তিগত, দলীয় সিদ্ধান্ত নয়। শুক্রবার ধানমন্ডি 3 নম্বরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন কথাই জানালেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিস্তারিত জানাচ্ছেন রহমান মিজান। বৃহস্পতিবার আওয়ামী লীগের 3 সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী শামীম ওসমানের প্রচারণায় অংশ নেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুবুল আলম হানিফ বলেন, নারায়ণগঞ্জ যাওয়াটা তাদের ব্যক্তিগত বিষয় হতে পারে। আওয়ামী লীগ এটা দেখছে যে কোনো জায়গায় স্থানীয় নির্বাচনে ব্যক্তিগত সম্পর্কের কারণে কেউ যেতে পারে বা তারা কার নির্দেশে গিয়েছে সেটা আমার কাছে তথ্য নেই, কিন্তু আমি দলের মুখপাত্র হিসাবে আমি কোনো মন্তব্য করতে পারি না, সেটা আমি পরিষ্কারভাবে বলেছি। এদিকে সিলেটের রোড মার্চে জনসমর্থন থেকে বিএনপি যে অপপ্রচার চালাচ্ছে তা ঠিক নয় বলে মন্তব্য করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তিনি বলেন, সমর্থনের দিক দিয়ে বিএনপির চেয়ে এগিয়ে আছে আওয়ামী লীগ। মির্জা ফখরুল সাহেব বললেন রোড মার্চের লোক দেখে নাকি আমাদের পায়ে তোলা মাটি সরে গেছে। যদি এই রোড মার্চের কিছু লোক দেখে আপনাদের যে বেসামাল কথাটা বলার আগে, তাহলে আমাদের নীলফামারীর যে জনসভাটা হলো আপনাদের রোড মার্চের পরের দিনকেই দয়া করে ভিডিও ফুটেজ দেখে
বা ওখানে আপনাদের নেতাদের কাছে খোঁজ নিয়ে দেখুন, জনগণ কার সঙ্গে আসে সেটা প্রমাণ করেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল নিয়ে আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে কিনা তা সময় আসলেই বোঝা যাবে বলে মন্তব্য করেন মাহবুবুল আলম হানিফ। রহমান মিজান, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সিলেটের রোড মার্চে জনসমর্থনে সরকার বুঝতে পেরেছে তাদের পায়ের তলায় মাটি নেই, তাই অপপ্রচার চালিয়ে তারা জনসাধারণকে বিভ্রান্ত করতে চাইছে। সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তিনি আরও বলেন, পদ্মা সেতু নিয়ে অর্থমন্ত্রী মিথ্যাচার করছেন। মাহমুদ সিরাজের রিপোর্ট। বিদেশে চিকিৎসা শেষে দলের প্রতিষ্ঠাতার মাজার জিয়ারত করতে যান বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক। সঙ্গে ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব। পরে সাংবাদিকদের কাছে মির্জা ফখরুল অভিযোগ করেন, জনসমর্থন হারিয়ে সরকার বিরোধী দলের আন্দোলন নিয়ে ষড়যন্ত্র করছে। এই রোড মার্চে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন দেখে, জনতার ঢল দেখে তারা স্পষ্ট বুঝে গেছে যে তাদের পায়ের তলায় মাটি নেই। জনসমর্থন তারা সম্পূর্ণ হারিয়ে ফেলেছে। এই কারণে এখন তারা বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক কথা বলে এই আন্দোলনকে ভিন্ন পথে পরিচালনা করবার চেষ্টা করে। পদ্মা সেতু প্রসঙ্গে তিনি বলেন, এ নিয়ে ধূম্রজাল তৈরি করছে সরকার। অর্থমন্ত্রীরও সমালোচনা করেন তিনি। গোটা বিশ্ব আজকে জানে যে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছে বিশ্ব ব্যাংক শুধুমাত্র বর্তমান সরকারের দুর্নীতির কারণে। অর্থমন্ত্রী মিথ্যাচার করছেন, নিজের চামড়া বাঁচানোর চেষ্টা করছেন। এবং ওই চিঠিতে বলা হয়েছে, বিশ্ব ব্যাংকের চিঠিতে, যে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা এর সঙ্গে জড়িত আছেন। পরে বিরোধী দলীয় চিফ হুইপ জানান, পুরোপুরি সুস্থ না হলেও মামলার হাজিরা দিতে দেশে ফিরতে হয়েছে তাকে। আইনের প্রতি শ্রদ্ধা জানাবার জন্যই, কোর্টে হাজিরা দেওয়ার জন্যই আমি ঢাকা এসেছি। মাহমুদ সিরাজ, 21 টেলিভিশন, ঢাকা। মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হলে হরতাল দিয়ে 1 সপ্তাহের মধ্যে সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ার করেছেন ইসলামী আইন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী। সকালে লালবাগে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় তিনি বলেন, তাকে 5 মাস ধরে গৃহবন্দী করে রাখা হয়েছে, এজন্য শেখ হাসিনাকেও 5 বছর জেলে রাখা হবে। জিয়া খানের রিপোর্ট। সংবিধান সম্পর্কে কটূক্তি করায় রাষ্ট্রদ্রোহ মামলায় বৃহস্পতিবার আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে মুফতি আমিনীর বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, মিথ্যা মামলায় তার বিরুদ্ধে মিথ্যা পরোয়ানা জারি করেছে সরকার। গ্রেফতার করা হলে আন্দোলনে নামার হুমকি দেন তিনি। আমি খোদার কসম বলি যে আমাকে আজকাল দিয়ে অ্যারেস্ট করা হয় তো 1 সপ্তাহের ভিতরে হাসিনার পতন হবে। আমাকে অ্যারেস্ট করা, অন্যকে অ্যারেস্ট করা এক জিনিস নয়। এই দেশের লক্ষ লক্ষ আলেম, এই দেশের লক্ষ লক্ষ জান মাস মাঠে নেমে দেবে এবং এমন হরতাল দিবে যে হরতালে শেখ হাসিনার পতন পর্যন্ত হরতাল হতে থাকবে। সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, পুলিশ দিয়ে অন্যায়ভাবে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে, আর এইসবের জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেন। লালবাগ থানার ওসির অনুমতি ছাড়া আমি বাসাও যেতে পারি না, বাসাতে মাদ্রাসা আসতে পারি না। এরপরে আমি পলাতক। এই কাজ শেখ হাসিনা ছাড়া আমার বিরুদ্ধে আর কেউ করে নাই। কিন্তু আমি খোদার কসম করে করতে পারি, শেখ হাসিনা আমাকে এই 5 মাস গৃহবন্দী রাখছে, সে 5 বছর জেলে থাকবে। সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সকল ওলামা সমাজ তার সঙ্গে আছেন বলেও দাবি করেন তিনি। জিয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে 1971 সালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে বিচার প্রক্রিয়ায় সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ওয়াশিংটনে নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড এ সমর্থনের কথা জানান। জাবের গাজীর রিপোর্ট। শুক্রবার ওয়াশিংটনে নিয়মিত সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড। এক প্রশ্নের জবাবে নুল্যান্ড মানবতা বিরোধী অপরাধের বিষয়ে বাংলাদেশ সরকারের নেওয়া উদ্যোগের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা জানান। বাংলাদেশ ও সে দেশের সরকারের নেয়া উদ্যোগের পাশে আছি আমরা। আদালতে বিষয়টির বিচার চলছে, এটা প্রশংসনীয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনির সাক্ষাতের বিষয়ে তুলে ধরেন নুল্যান্ড। তারা যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়ায় আইনগত বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করেছেন। পাশাপাশি মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক সহ উভয় দেশের মধ্যে চলমান বিভিন্ন সহযোগিতা বিষয়ে আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। জাবের গাজী, 21 টেলিভিশন।
ইমাম মেহেদীর প্রধান সেনাপতি পরিচয়দানকারী প্রতারক লুৎফর রহমান ফারুককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। একই সাথে গ্রেপ্তার করা হয় তার প্রধান সহচর মনিরুল ইসলাম মনির ও 4 ভক্তকে। প্রতারক লুৎফর ধর্মের অপব্যাখ্যা দিয়ে দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। জেমসন মাহবুবের রিপোর্ট। লুৎফর রহমান ফারুকের প্রতারণা আর ভণ্ডামি নিয়ে বৃহস্পতিবার একুশে টেলিভিশনের সংবাদ প্রচারের পরপরই তার বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। বাসার গেইটে দেখা মেলে তার প্রধান সহচর মনিরুল ইসলাম মনিরের। গোয়েন্দা সদস্যরা তল্লাশি চালায় পুরো বাসায়। এই বাসাটি ভাড়া নিয়ে আস্তানা গেড়েছিলেন প্রতারক লুৎফর। চালাতেন রমরমা প্রতারণা ব্যবসা। তার বাসা থেকে উদ্ধার করা হয় বিভিন্ন ধরনের বই, কাগজপত্র আর সিডি। গ্রেফতারের সময়ও প্রতারক লুৎফর তার অবস্থান ব্যাখ্যা করতে থাকেন। জিজ্ঞেস করেন এই যে আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ বা রাসূল, প্রেরিত পুরুষ, এটা স্বীকার করেন? হ্যাঁ, আমি স্বীকার করি। এই সময় সেখানে উপস্থিত হন স্থানীয় এক মাদ্রাসার শিক্ষক। যে আব্বা আল্লাহ, ইমাম মাহদী, হুজ্জাতুল্লাহ, এটা কি হতে পারে বিকল্প? এটা তো কোনোদিন হতে পারে না। কোরআন হাদিসে এরকম কোনো উদ্ধৃতি নাই। মাথায় টুপি টুপি লাগবে, অবশ্যই টুপি লাগবে। কি জানেন রাসূলের সুন্নাত এটা, আপনার রাসূলের যে অনুসারী হবে, যে রাসূলের এটা কি সৌদি আরব ধুলাবালি আছে? তার বাসার আশেপাশের লোকজন লুৎফরকে প্রতারক বলে তার শাস্তি দাবি করেন। 5 ওয়াক্ত নামাজ 5 বার আযান দেয়, সে বলতেছে 2 বার নামাজ, তাহলে 3 বার 5 বার কেন আযান দেওয়া হয়? এইসব লোক ইসলামের নামে এই অপব্যাখ্যা দিয়ে, ভুল ব্যাখ্যা দিয়ে মানুষের বিপদে নেয়। ভণ্ড না, মারা দরকার। এই প্রতারক পরিবর্তন করেছেন নামাজ ও রোজার নিয়ম কানুন, করেছেন মানুষকে বিভ্রান্ত, চালান ধর্মের নামে প্রতারণা ব্যবসা। আর এই অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার এই মতবাদ প্রচারের পিছনে কারণ কি? এটা কি অর্থনৈতিক সুবিধা আদায়, নাকি রাতারাতি বিখ্যাত হয়ে যাওয়ার কোনো উদ্দেশ্য নিয়ে, অথবা অন্য কোনো কারণ এর পিছনে নিহিত আছে কিনা, এটা আমরা জিজ্ঞাসাবাদ করে বের করার চেষ্টা করব। এর আগেও আরো 2 বার গ্রেফতার হয়েছিলেন লুৎফর। জেল থেকে বেরিয়ে এসেই আবার শুরু করেন তার প্রতারণা। সাধারণ মানুষ চায় তার দৃষ্টান্তমূলক শাস্তি। জেমসন মাহবুব, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন অনুসন্ধান। ঢাকা মহানগরীতে ব্যবসা করছে প্রায় 7,000 মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি। সমবায় অধিদপ্তরের অনুমোদন থাকলেও নিয়ম নীতির তোয়াক্কা করছে না এসব প্রতিষ্ঠান। নামে সমবায় হলেও বেশি সুদে আর্থিক লেনদেন করে বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপ নিচ্ছে এসব সমিতি। ফারুক হোসেনকে সঙ্গে নিয়ে মাহাতির ফারুকির ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব। বাণিজ্যিক ব্যাংকের মতোই আর্থিক লেনদেন করছে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটিগুলো। অফিসের সাজসজ্জাও ব্যাংকের মতোই। শুধু ঢাকাতেই এমন প্রতিষ্ঠানের সংখ্যা 7,000। তবে সমবায় আইনে নিবন্ধিত এসব প্রতিষ্ঠান আর্থিক লেনদেন করলেও বাংলাদেশ ব্যাংকের কাছে তারা দায়বদ্ধ নয়। আপনারা আমি 50,000 টাকা আপনার কাছে জমা রাখছেন, আপনাকে আমি 24% আকারে আমি আপনার 5 মাসে দিচ্ছি 5,000, আর আমি ওনার কাছ থেকে নিতেছি 10%, তাও 5,000 টাকা। শুধু এখানে আমাদের একটা কি, প্রতিদিন আমরা কিস্তিটা নিয়ে আসি, আসল আর লাভ এটা তার প্রতিদিন 50,000 সাথে 5 যোগে 55,000, এটা প্রতিদিন 500 টাকা করে কিস্তি নিয়ে আসে। এতে তার লাভ এবং আসল দুটোটা একসাথে চলে আসে। আমানতকারীদের 25 থেকে 36% পর্যন্ত মুনাফা দেওয়া হয় বলে দাবি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের। আমার এই ব্রাঞ্চে প্রায় 2000 গ্রাহক, এসবি, ডিপিএস, বোন ক্লায়েন্ট সব মিলিয়ে আর কি আছে। আর যারা আমাদের কাছে টাকা আমানত রাখছে, ঠিক আছে, তাদের প্রতি মাসে আমরা 24% ছাড়া টাকা ইন্টারেস্ট দিয়ে নিচ্ছি। সমবায় অধিদপ্তরের কর্মকর্তার মতে লোভ দেখিয়ে সদস্য করার অনুমোদন তারা দেন না। নিয়ম অনুযায়ী সম্মিলিতভাবে বিনিয়োগ করেই এইসব প্রতিষ্ঠানের কাজ করার কথা। মানুষ তো এত বেশি চিন্তা করে না আইনে কোথায় কি ফাঁক আছে, কোথায় কি আইনে আছে কিনা, আদৌ নিতে পারে কিনা। বাট এখন যে বিদ্যমান আইন আছে সেখানে সে নিতে পারে, সেই সুযোগটাই অনেকেই গ্রহণ করে। আবার সমবায় বিধিমালার অনেক নিয়ম না মানলেও এদের কার্যক্রমে সন্তুষ্ট কিছু বিনিয়োগকারী। এখানে তো পার্সেন্টেজ বেশি হচ্ছে, অবশ্যই। আমাদের ঝুঁকি আছে না? হ্যাঁ, ঝুঁকি তো অবশ্যই আছে। আপনি ধরেন একটা বিপদ হয়ে গেল, তখন কার কাছে আল্লাহর কাছে। ব্যাংকে জামানতের চেয়ে বেশি মুনাফার আশায় মানুষ প্রতারণার ঝুঁকি নিয়েই জীবনের শেষ সম্বল জমা রাখছে এসব প্রতিষ্ঠানে। ব্যবসাটা তো আসলে বিশ্বাস, আপনার সার্ভিস যদি ভালো হয় তাহলে
মানুষও বিশ্বাস করি না। ব্যাংক আমাদেরকে ঠকাচ্ছে। ব্যাংক সরকারি একটা নিয়ম আছে, এটাও সরকারি নিয়ম, কিন্তু এটা তো ইনভেস্টর সমবায়ের আন্ডারে একটু ইন্টারেস্টটা বেশি আসতেছে। তবে এমন ঝুঁকির পক্ষে নন সমবায় কর্মকর্তারা। এই যে ঠকাতে না পারে সেই জন্য সাধারণ মেম্বারদেরও স্থিতি থাকলে চলবে না। দেয়ার শুড বি প্রোটেকশন। তাদের মতে বর্তমানে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির অনুমোদন দেওয়া বন্ধ থাকলেও সাধারণ মানুষকে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। মাহাতির ফারুকী, একুশে টেলিভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2011-12 শিক্ষাবর্ষের ক ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে ঘড়িতে ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে পরীক্ষা দেওয়ার সময় এক পরীক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মোহাম্মদ আমজাদ আলী জানান, সকালে ভর্তি পরীক্ষা চলাকালে লালমাটিয়া কলেজ কেন্দ্র থেকে ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে পরীক্ষা দেওয়ার সময় শিকদার মোহাম্মদ জায়েদ বিন আমিন নামে এক পরীক্ষার্থীকে আটক করা হয়। এরপর তাকে বিশ্ববিদ্যালয়ে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। আটককৃত ওই শিক্ষার্থীর বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি। অভিযুক্ত ওই শিক্ষার্থী অসৎ উপায় অবলম্বন করে পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করলেও তার সাথে জড়িতদের সম্পর্কে সঠিক তথ্য দিতে অস্বীকার করেন। সাইবার ক্রাইম সে জালিয়াতি করছিল। এই সিস্টেমটা হচ্ছে কোন ডিভাইস দিয়ে দেওয়া হচ্ছে সাথে, অথবা মোবাইলের সিম, সেটা ঘড়ির মতো একটা জিনিস আছে, ইলেকট্রনিক যে ঘড়িগুলো আছে সেগুলোর ভিতরে সেট করে দেওয়া হয়। তাদের যে মাস্টার মাইন্ড আছে, ওই মাস্টার মাইন্ড তখন ওই নাম্বারের উত্তরগুলো রেডি করছে। খুব বড় ধরনের অপরাধ করছি। অন্যদিকে যারা কন্ট্রোল করছে তাদেরই তো পরিচয়টা সঠিক জানি না। সে যে কোথায় বসে করতো সেটা তো জানি না। আমাকে শুধু বলছে সময় মতো আমি সব করে দেবো, তুমি খালি ওকে করবা। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। বেপরোয়া আচরণের জন্য ইরানকে চরম মূল্য দিতে হবে। এছাড়া যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে হত্যা পরিকল্পনার কথা ইরান সরকার জানত বলেও অভিযোগ করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে ওবামা বলেন, ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র, আর এ ইস্যু নিয়ে ইরানের সাথে আলোচনার কোনো সুযোগ নেই বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, পশ্চিমা দেশগুলোর ইরান ভীতি ছড়ানোর এই নিষ্ফল ও অকার্যকর প্রচেষ্টা কোনো কাজেই আসবে না। খেলার খবর। ওয়ালটন মহিলা ফুটবলের শিরোপা জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মোহামেডান লিমিটেডকে 2-0 গোলে হারায় তারা। প্রথমার্ধে 1 গোলে এগিয়ে থাকে শেখ জামাল। ফারহানা 25 মিনিটে গোল করে এগিয়ে দেয় জামালকে। এই 1 গোলে এগিয়ে থেকেই শেষ হয় প্রথমার্ধ। এরপর সাবিনা 65 মিনিটে গোল করলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় শেখ জামালের। মোহামেডানের সুইনুপ্রু টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এবং শেখ জামালের সাবিনা খাতুন 25টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। শামীমকে আওয়ামী লীগের 3 নেতার সমর্থনের বিষয়টি খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। তাদের সমর্থন দলীয় নয়, ব্যক্তিগত বললেন হানিফ। রোড মার্চ দেখে সরকারের পায়ের তলায় মাটি নেই বললেন ফখরুল। গ্রেফতার হলে 1 সপ্তাহের মধ্যে সরকারের পতন ঘটানো হবে, আমিনের হুঁশিয়ারি। বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের বিচারের সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। দর্শক, একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে। এছাড়াও লগ অন করুন www.ekushe-tv.com এই ওয়েবসাইটে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।